দিস ইজ অনর 200। আপনারা জানেন এই ফোনটা কিন্তু আমরা আজ থেকে আরো ঠিক 2 মাস আগে পারচেজ করছিলাম। তারপর থেকে ভাই এই ফোনটা রাফ এন্ড টাফ ইউজ করা হয়েছে। ধরতে গেলে প্রতিটা বিষয়ে ফোকাস দেওয়া হয়েছে বা প্রেশার দেওয়া হয়েছে। ক্যামেরাটা এক্সট্রিম লেভেলের আমরা ফটোগ্রাফি করছি, আর এটা দিয়ে গেমিংও করছি। আর এত কিছু করেও কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাইলাম বা কতটুকু ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, কতটুকু সার্ভাইভ করতে পারছে এই ফোনটা, সেই সমস্ত বিষয় নিয়ে 2 মাসের তথ্য নিয়ে আজকে ভিডিওতে আপনার সাথে আলোচনা করব, যাতে আপনারা আর একটু ক্লিয়ার হতে পারেন আসলে অনর 200 এই ফোনটা কেমন, আদৌ কি এই ফোনটা কেনা যেতে পারে কিনা। দেখেন, আমি যখন এই ফোনটার প্রথমবারের মতো রিভিউ করেছিলাম 2 মাস আগে, তখন কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছি। আপনার বাজেটটা যদি 30,000 টাকার আশেপাশে হয়, তাহলে অবশ্যই আপনার এই ফোনটা কেনা উচিত। এখন অনেকে তো ভাই হুমড়ি খেয়ে পড়তেছে যে 30,000 টাকা দিয়ে কোথায় পাবো। এখন দেখেন, এই ফোনটার প্রাইস যদি আমি সৌদি আরব হিসাব অনুযায়ী ক্যালকুলেট করি, এটার দাম হচ্ছে বর্তমান সময়ে 899 রিয়াল। তো দেখেন, আমরা যদি 899 রিয়ালকে গুণ দিই, তাহলে আসতেছে কত? 28,700, ওই আপনার 68 টাকা, মানে 29,000 টাকাও কিন্তু হচ্ছে না। তো যদি আপনি বর্তমান সময়ে এই ফোনটা সৌদি আরব থেকে পারচেজ করেন, এরকম প্রাইস সেগমেন্টই পাবেন। আর আমার কাছে মনে হয়েছে ইয়েস বস, দিস ইজ দ্য বেস্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট ইন দিস প্রাইস রেঞ্জ। তো দেখেন, 2 মাসের তথ্যর কথা যদি প্রথমে বলি, আচ্ছা প্রথমে তাহলে এটা ডিজাইনটা নিয়ে একটু কথাবার্তা বলে নেই। পার্সোনালি ভাই আমার কাছে অনর 200 এই ফোনের ডিজাইনটা বেশ ভালো লাগছে। আমি বলেছি যে পিছনের দিকে মার্বেলিক স্টোনের একটা ভাইব আছে না, ওইটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগে। তো এই জন্য যখন নাকি উনি ফোনটা পারচেজ করার কথা বলতেছিল ভাই, যে আমি কোন কালারটা কিনবো, আমি বললাম একটু ভাই কষ্ট করে হলেও সাদা কালারটা পারচেজ করার চেষ্টা করতে পারেন, কারণ সাদা কালারটা একটু আই ক্যাচি লাগে পার্সোনালি আমার কাছে। যখন ওনাকেও দেখালাম, উনি বললো যে হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে। তো আমার বিশ্বাস যে ব্লু কালার বা ব্ল্যাক কালারের কথা যদি বলি, ওইটা চাইতে না সাদা কালারটা একটু আই ক্যাচি। আর ক্যামেরার শেপ বা ক্যামেরার ডিজাইনটাও এখানে একটু গোলগাল করে দিচ্ছে, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, বা এটা সাবজেক্টিভ, যার যার পছন্দ এক এক রকম হতেই পারে। বাট আমার কাছে এই ফোনের ডিজাইনটা বেশ ভালোই লাগছে। দেখেন, এই ফোনটার সামনে যে ডিসপ্লেটা আছে না, ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ভাই আমি বলবো একদম ফ্যাসিনেটিং বা মনোমুগ্ধকর পেয়েছি। কারণ কি? কারণ এইটার সামনে রয়েছে 6.7 ইঞ্চের একটা ওলেড প্যানেল, এইটা 120 হার্জের। আবার এদিকে না পালস ওয়াইড মডুলেশনের জায়গায় দিছে হচ্ছে 3840। আচ্ছা, পালস ওয়াইড মডুলেশন এই প্রযুক্তিটা কিন্তু আমরা আগের ভিডিওতে যখন ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলতাম, তখন কিন্তু আমরা অতটাও তথ্য দিতাম না। বাট এখানে যেহেতু বললাম, তাহলে এই বিষয়টা ক্লিয়ার করি, যেহেতু অনেকে হয়তো জানেন না বা অনেকে জানেন, তবুও যদি বলি, এইটা হচ্ছে আপনার পালস ওয়াইড মডুলেশনটা কেমন, যদি আপনার এইটার মাত্রাটা বেশি থাকে, তখন আপনার ডিসপ্লে দেখার এক্সপিরিয়েন্সটা অবশ্যই বেটার হবে। এর চেয়ে নিচে যেটা আছে ওটা হচ্ছে 2160, আর তারপরেরটা হচ্ছে 3840, যেটা বলা যায় ডিসপ্লের জায়গায় সর্বোচ্চ পালস ওয়াইড মডুলেশন। আর এর ফলে আপনি ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা বা দেখার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো পাবেন, আপনার চোখের জন্য একটু কমফোর্টেবল লাগবে। তো ওই প্রযুক্তিটা বা ওই সিস্টেমের ডিসপ্লেটা যেহেতু এখানে প্রোভাইড করছে, তো বলা যায় হ্যাঁ এইটার ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স ভালো। ভাই আমি অনেস্টলি বলবো, আমি যদি এইটার ডিসপ্লেটাকে আমি যখন স্যামসাং গ্যালাক্সি A56 এর সাথে কম্পেয়ার করতেছিলাম, আমার কাছে না অতটাও খারাপ মনে হয় নাই। হ্যাঁ, স্যামসাং ক্যামেরার জায়গায় ভালো, বাট আমরা যখন পাশ টু পাশ রাখতেছিলাম, আমার কাছে এইটার ডিসপ্লেটাও ওই জায়গা থেকেও বেশ ভালোই লেগেছে। তো 120 হার্জের এই প্যানেলটা দিয়ে আমরা যখন বিভিন্ন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়েছি, একদম এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স পেয়েছি। আবার দেখেন এইটার বডি রেশিও কেমন, একদম 90% পুরো ফুল বডির। তো সেই ক্ষেত্রে বলাই যায় চিন ভেজেলগুলো একদমই নেন। আপনি যখন এই ফোনটা দিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন, ভাই আমি অনেস্টলি বলবো একদম এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স, মানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। মুভি টুভি দেখে খুব ভালো একটা এনজয় করেছি। তবে এই এনজয়ের মাত্রাটা আর একটু নেক্সট লেভেল করার জন্য তারা কিন্তু এখানে স্টেডি স্পিকার সাউন্ড সিস্টেম দিছে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এর মধ্যে ছোট্ট একটা ড্রব্যাক কি জানেন, এই ফোনটার না সিকিউরিটি আনলকের জায়গায় অপটিক্যাল আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিছে। এখানে যদি আলট্রাসনিকটা থাকতো একটু বেটার হতো বা ভালো হতো, বাট এখানে অপটিক্যালটা যেন আমার একটু কমপ্লেন করার মতো জায়গা থাকে। তবে এইটাও বুঝতে হবে, এই বাজেট আসলে আমরা কিন্তু ওই রকম ভাবে আলট্রাসনিক ফিঙ্গারটা পাই না, সেই ক্ষেত্রে অপটিক্যালটাই ঠিকঠাকই আছে। আর এখানে না অপটিক্যাল সেন্সিটিভিটি বললাম যথেষ্ট ফাস্ট এন্ড মোটামুটি অ্যাকুরেটি ছিল। ডিসপ্লেটের জায়গায় এটা আমাদেরকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আচ্ছা, ফার্স্ট অ্যাবাউট দ্য পারফরমেন্সের কি অবস্থা বা কি হালচাল। দেখেন, এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করতেছে, বলা যায় হ্যাঁ লেটেস্ট অপারেটিং সিস্টেম, যদিও এখন 16 চলে এসেছে, বাট 15টা এখনো বেশি স্টেবল। আর এটা ম্যাজিক ওএস 8। আর এইটার ইউআইটার কথা যদি বলি, এটার ইউআইটা আমার কাছে বলবো, দেখেন আমার কাছে যেরকম মনে হয় তারা আইফোন থেকে কিছুটা ইন্সপায়ার। Xiaomi তারা তো একদম ডিরেক্ট ইন্সপায়ার, বাট তারাও কিন্তু অনেকটা ইন্সপায়ার আমার কাছে লাগলো। এর ইউআইটা মানে উপরের দিকে আমরা যখন টান দিয়ে এইটা থেকে ব্রাইট কমাচ্ছিলাম, বাড়াচ্ছিলাম বা ফ্লাশ জ্বালানোর জন্য যে আপনার উপরের
যে ফাংশনগুলো ইউজ করতেছিলাম ওইটা কিছুটা আইফোনিক ভাব দেয়। তো এইটা অনরের ম্যাজিক ওয়েস, এইটা থেকে ওইরকম কোনো ব্লুটুয়ার বা ওইরকম কোনো বাড়তি অ্যাপস পাই না। এটা যেহেতু আমাদের ওই আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, আচ্ছা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, চাইনিজ ভেরিয়েন্ট বা গ্লোবাল ভেরিয়েন্ট এই নিয়ে একটু কথাবার্তা বলে নেই, অনেকে আছে এই নিয়ে গলিয়ে যায়। দেখেন যেটা মূলত ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ওইটাতে আপনার সকল প্রকারের অ্যাপ সাপোর্ট করবে বা খুব সহজে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। বাড়তি কোনো ব্লুটুথ বা বাড়তি কোনো অ্যাপস, চাইনিজ অ্যাপ, চায়না লেখা এরকম থাকবে না। বাট যেটা নাকি চাইনিজ ভেরিয়েন্ট ওগুলো কিন্তু চাইনিজ মানুষের জন্য ডেডিকেটেড ভাবে তৈরি করা হয়েছে, এই জন্য চাইনিজের যে কিছু মেজর বা প্রাইমারি কিছু অ্যাপস ওইটা ওই ফোনে রেখে দেয়। দেখেন আমাদের প্রাইমারি অ্যাপস গুলো কোনটা, ফেসবুক ধরতে গেলে আমাদের প্রাইমারি অ্যাপস, আমাদের ইউটিউব সেটা হচ্ছে প্রাইমারি অ্যাপস। তো আপনি দেখবেন কিছু কিছু ফোনে ইউটিউবটা থাকবেই বাট আইফোনে থাকে না। বাট এদিকে চাইনিজের ওইরকম কিছু প্রাইমারি অ্যাপস রয়েছে। আমাদের যেমন ইউটিউবটা বা আপনি যদি বলি গুগল ম্যাপটা যেমন আমাদের প্রাইমারি, ওই দিক থেকে চায়নাদেরও কিছু প্রাইমারি এরকম অ্যাপস আছে যেগুলো তাদের রেগুলার লাইফে দরকার হয়, ওগুলো ওই ফোনগুলোতে ইনস্টল করা থাকে। বাট আমাদের তো ওইরকম কোনো অ্যাপসের দরকার নাই, আমরা তার চাইনিজ না। এই জন্য চাইনিজ ফোনগুলো না সাধারণত কি হয়, নোটিফিকেশন একটু সমস্যা হয়, যে অ্যাকচুয়াল প্রতিটা নোটিফিকেশন রেসপন্স করেন বা হোয়াটসঅ্যাপে আপনার দেখেছেন SMS এসেছে আপনি টেরি পেলেন না, এরকম কিছু সমস্যা আপনার ওই চাইনিজ ভেরিয়েন্টের ফোনে হয়ে থাকে। তো আমি বলবো আপনারা যদি ফোন পারচেজ করেন অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টের ফোন অলওয়েজ পারচেজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, হোক সেটা অন্য 200 বা অন্য কোনো ফোন, আপনারা যদি অবশ্যই ফোন পারচেজ করেন সেটা গ্লোবাল ব্র্যান্ডেরই পারচেজ করবেন, এটা মাথায় রেখে। তো বললাম এটা ম্যাজিক ওএসটা বেশ মিনিমালিস্টিক আমার কাছে লেগেছে। এটাতে র্যাম রয়েছে 12 GB আর স্টোরেজ 256 GB। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। ওপেন টাইমের ক্লোজ টাইমের ক্ষেত্রে তেমন প্রকার ডিলে আমরা এই ফোনটা থেকে লক্ষ্য করি নাই। তবে বললাম হ্যাঁ, এই ফোনটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো লেভেলের গেমিং করা হয়েছে, কারণ যাকে এই ফোনটা আমরা কিনে দিয়েছি সে একটু গেম লাভার বা গেম প্রিয়, সে পাবজি ফোনটা দিয়ে খেলেছে। পাবজি দেখলাম এই ফোনটা সর্বোচ্চ স্মুথে এক্সট্রিম গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে, মানে 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। আর মোটামুটি এই ফোনটা দিয়ে 30 মিনিট প্লাস গেমিং করার পরেও কিন্তু আহামরি ওইরকম পরিমাণ না হিটিং ইস্যু লক্ষ্য করি নাই। তো আপনি যদি 60 FPS পর্যন্ত স্মুথের সাথে বা স্টেবলের সাথে খেলতে পারবেন, বাট এতে আপনি এক্সট্রিম আলট্রা বা 90 FPS কিন্তু এটা দিয়ে আসলে এরকম ভাবে গেমিং করা যায় না। এখন দেখেন এই ফোনটাতে রয়েছে Qualcomm স্ন্যাপড্রাগনের 7 Gen 3। এইটা ওইরকম পাওয়ারফুল চিপসেট না, মোটামুটি পাওয়ার এফিসিয়েন্ট ঠিকঠাক আছে। আপনি যদি বলেন আপনি টুকটাক পাবজি খেলবেন, হ্যাঁ আপনি ফ্রি ফায়ারটা খেলবেন আর রেগুলার কাজবাজ চালিয়ে নেবেন, ওই ক্ষেত্রে বা ওই বাদ বিচারে এই Honor 200 এই ফোনটা ঠিকঠাক থাকলেও কিন্তু ওইরকম এক্সট্রিম গেমারদের জন্য এটা ঠিকঠাক না। তো আসলে এখান থেকে একটা ক্লিয়ার হওয়াই যায়, যদি যারা নাকি পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান বা পারফরমেন্সের জায়গায় যাদের একটু বেশি প্রায়োরিটি আছে তারা কিন্তু এই দিকে না যোগাটাই ভালো। তাহলে আপনার আইকিউ বা রেডমি টার্বো সিরিজের যে ফোনগুলো আছে এই বাজেট সেগমেন্টে, তো ওগুলো কিন্তু যেটা বলছিলাম দেখেন এই ফোনটা কিন্তু বেশ স্লিম, একদম পাতলা, একদম মিনিমালিস্টিক। ডিজাইন নিয়ে আমি তেমন কোনো কথাবার্তা আর বলবো না, কারণ আগের ভিডিওতে এটা নিয়ে ডিজাইন নিয়ে অনেক কিছুই বলেছি, পাতলার বিষয়টা উল্লেখ করেছি। এখন এই পাতলা হওয়ার ফলে যে ব্যাটারি কম দিছে এটা কিন্তু না, এই ফোনটাতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। বাট এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, একটা আনন্দের বিষয় যে এত স্লিম একটা ফোনে মোটামুটি 5200 mAh এর ব্যাটারি পুরো দেওয়া পসিবল হয়েছে। আর এটা পসিবল হয়েছে এই কারণেই যে এই ফোনটাতে লিথিয়াম আয়নের না লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। তো লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা অল্প জায়গাতে বেশ ভালো ক্যাপাসিটি দিয়ে কিন্তু দেওয়া যায়। তো এইটা না ভাই, আমি ওকে বলছিলাম যে এইটা ইউজ করে ভাই তুমি কেমন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছ, হচ্ছে ভাই এইটা থেকে ব্যাটারি ব্যাকআপটা একদম হিউজ পাচ্ছি, মানে ব্যাটারি এক্সপিরিয়েন্সটা বা ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো। এইটা আপনি যদি কিনেন নিঃসন্দেহে টুকিটাকি ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এটা আমি মোটামুটি 100% শিওর। তবে এর মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট কি জানেন, এই ফোনটা যখন আপনি পারচেস করবেন এই ফোনটার সাথে বা বক্সের মধ্যে আপনাকে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে দেওয়া হবে। তার ফলে কি হবে, এই ফোনটা আপনি শুধুমাত্র 15 মিনিটেই অলমোস্ট 60% বা 57% চার্জ করে নিতে পারবেন, আর 30 মিনিটে এই ফোনটা ফুল 100% চার্জ করা পসিবল। মানে মোটামুটি দ্রুততার সাথেও কিন্তু আপনি এই ফোনটা চার্জ করতে পারতেছেন। ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং এর জায়গায় এই ফোনটা আমি বলবো এই বাজেটে অন্যতম সেরা। হ্যাঁ, অনেক তো বকবক করলাম এইটার ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স এগুলো নিয়ে, বাট হোয়াটস অ্যাবাউট দ্য ক্যামেরার কি ব্যাপার স্যাপার বা ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন ছিল? দেখেন আমি বলেছি যাদের নাকি ক্যামেরার ক্ষেত্রে একদম এক্সট্রিম লেভেলের ডিমান্ড আছে আর যাদের বাজেটটা 30,000 টাকা বা এর নিচে তারা কিন্তু অবশ্যই
Honor 200 এই ফোনটা দেখতে পারেন। তবে হ্যাঁ, এই বাজেটে আরো একটা ফোন আছে, সেটা হচ্ছে নাথিং ফোন 2A Pro। ওই ফোনটাও কিন্তু ক্যামেরা বেশ ভালো, বাট বস আমি বলবো ওইটার চাইতেও না এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স আমার কাছে কিছু ক্ষেত্রে বেটার মনে হয়েছে। তবে না, আবার ওই নাথিং 2A Proটা আমার কাছে কিছু কিছু বেটার মনে হয়েছে, বাট এইটা যেই জায়গাটায় বেটার এটা হচ্ছে তার পোর্ট্রেট ফটোগ্রাফিতে। দেখেন এই ফোনটার রেয়ারে কিন্তু 3টা সেন্সর আছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল রয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যাতে আপনি 2.5x অপটিক্যালি জুমের সাথে ফটোগ্রাফি করতে পারবেন। আর সর্বশেষ 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। মানে 3টা সেন্সর রয়েছে, 3টা সেন্সরে কিন্তু কার্যকরী। ওই আপনার 2 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের কোনো কিছু বসায় দেয় নাই, বরং যেখানে প্লাস পয়েন্টটা হচ্ছে আপনি 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স পাচ্ছেন, যার ফলে টেলিফটো লেন্স দিয়ে ভাই আমরা উড়াদুরা ফটোগ্রাফি করছি। আর ফটোগ্রাফির রেজাল্ট স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন। এখানে ডিএসএলআর এর মতো পর্যায়ে তো নেয় না অবশ্যই, বাট এই বাজেটে আমি যদি বিবেচনা করি যাদের নাকি একটু ডিএসএলআর এর মতো ছবি পছন্দ, যারা নাকি টেলিফটো জুম লেন্স দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বস এই ফোনের ফটোগ্রাফিটা নিঃসন্দেহে পছন্দ হবে, এটা আমি শিওর। এই স্ক্রিনে ছবিগুলো দেখে মোটামুটি বুঝতেই পারতেছেন এইটার ফটোগ্রাফির কোয়ালিটি কেমন। আমার কাছে এইটার পোর্ট্রেট ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আর যদি মেইন ক্যামেরার কথা বলি, হ্যাঁ এইটা যথেষ্ট ভালো পরিমাণ ডিটেলস দিচ্ছে ক্যামেরা, এবং এটার কালার অ্যাকিউরেসি বেশ ভালো। আমরা যদি ডাইনামিক রেঞ্জের কথা বলি, বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারে। তবে এর মধ্যে যে জিনিসটা আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এটার কালার টোনটা। দেখেন বর্তমান সময় আসলে কার কোন রকমের কালার টোন পছন্দ, এই দিকে কিন্তু ক্যামেরা বা যে ফোন কোম্পানিগুলো আছে তারা কিন্তু ফোকাস দিচ্ছে। আর ওই ফোকাসে ওই ধাঁচে কিন্তু এই কালার টোন দিয়ে এই ফটোগ্রাফিগুলো প্রোভাইড করতেছে। তো বলা যায় হ্যাঁ, এইটার যে ফটোগ্রাফির কালারটাও না, সেটাও কিন্তু বেশ মনোমুগ্ধকর আমার কাছে লেগেছে। আর আল্ট্রা ওয়াইড সেন্সর এইটা মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করলে ডিটেলসের পরিমাণ একটু কম থাকে, বাট সব দিক থেকে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এইটার ফটোগ্রাফি বেশ ভালো। আর যদি ভিডিওগ্রাফির কথা বলি, এটাতে আপনি সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পল বলবো, যারা নাকি টুকটাক ভিডিওগ্রাফি করতে চান তো তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা বেশ ভালোই প্রেফারেবল, বা যারা ফোন টোন দিয়ে ব্লগ টক চালিয়ে নিতে চান, হ্যাঁ এই ফোনের ভিডিওগ্রাফিটা আপনাকে যথেষ্টই ভালো একটা সাপোর্ট দিবে। তো এখন যদি এইটার মোদ্দা কথায় আসি বা ফাইনাল একটা ইতিটা নিই, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন। এইটার ডিসপ্লেটা ভালো, এইটার ব্যাটারি ব্যাকআপ ভালো, বাট তার মধ্যে আরো বেশি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এইটাতে খুব দ্রুততার সাথে চার্জ করতে পারবেন। এইটার পারফরমেন্সটা অ্যাভারেজ। হ্যাঁ, এখন যদি পারফরমেন্সটা একটু কম্প্রোমাইজ করা যায়, বা যাদের পারফরমেন্স কেন্দ্রিক ফোন ওইরকম দরকার নাই, আপনি এক্সট্রিম লেভেলের গেমার না, তারাও কিন্তু একদম চোখ বন্ধ করে এই সময় সে কিন্তু এই ফোনটা পারচেস করতে পারেন। কিছুদিন আগে 2 মাস আগে যখন আমি ফোনটা রিভিউ করছিলাম, বাংলাদেশি বাজারে এই ফোনটার প্রাইস ছিল 32,000 টাকা না, এখন আবার এই ফোনটার প্রাইস দেখলাম বর্তমানে ভাই 35,000 হয়ে গিয়েছে। মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কিছু সময় কমিয়ে দিয়েছিল, আর আমি তখনই কিন্তু বলেছিলাম ভাই এখনই আপনারা কিনেন। এখন আবার দাম বেড়ে গেছে। এখন দেখেন বাংলাদেশি প্রেক্ষাপটে হিসাব করি, এটার দাম দাঁড়াচ্ছে 35,000 টাকা। 35,000 টাকায় মোটামুটি ভ্যালু ফর মানি, একদম এক্সট্রিম লেভেলের, বা এইটাই বেস্ট আমি এইটা বলবো না, 35,000 টাকায় মোটামুটি ভ্যালু ফর মানি। বাট বস যারা নাকি সৌদি আরবে আছেন, তারা যদি মোটামুটি 30,000 টাকা বা এর প্লাস প্লাসও বাজেট হয়, তবু বলবো আপনি 28,000 টাকা দিয়ে এই ফোনটাই কিনে নেন। এইটাই আপনার জন্য বেস্ট ডিল হতে যাচ্ছে, যদি আপনার ওইরকম পারফরমেন্স কেন্দ্রিক ফোন না দরকার হয়, বা মোটামুটি যারা একটু সিনিয়র সিটিজেন পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান না, সো তাদের জন্য অবভিয়াসলি দিস ইজ দ্য বেস্ট ফোন রাইট নাও। সো আজকে ভিডিও এই পর্যন্তই। এইটাই হচ্ছে আমার Honor 200 নিয়ে ফাইনাল ভার্ডিক্ট বা ফাইনাল কনক্লুশন বা ফাইনাল থট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে Honor 200 এই ফোনটা কেমন লাগে, আর এই ফোনটা নিয়ে এখনো আরো কোনো প্রশ্ন আছে কিনা, সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। আল্লাহ হাফেজ।